আগামী শুক্রবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেদিন বিশেষ একটা আহ্বানের অপেক্ষায় থেকো। রাতের রাজা তার রানীকে ফিরিয়ে নিতে ঠিকই আসবে। একথা বলে পা বাড়াতেই আচমকা দুটো বুলেট এসে লাগলো ইয়াসিরের বুকের বাঁ পাঁজরে। নাকে এসে লাগলো বারুদের উৎকট গন্ধ। উষ্ণ রক্তের স্রোতে মুহূর্তেই ভিজে গেল পরনের কালো শার্ট। তার মনে হলো শরীরে কেউ ফুটন্ত সীসা ঢেলে দিয়েছে। শ্বাস টানতে গেলে বুকটা ফেটে যাচ্ছে। সে বুক চেপে ধরে সামনে তাকিয়ে দেখে একদল পুলিশ তখনও বন্দুক তাক করে তারই দিকে তাকিয়ে আছে। যে ব্যক্তি তার থেকে লক্ষাধিক টাকা খেয়েছিল সেও রয়েছে তাদের মধ্যে। ওনার ঠোঁটের কোণে কুটিল হাসি। বুঝতে বাকি রইল না তাকে ফাঁদে ফেলা হয়েছে। যা হচ্ছিল তাকে এখানে আনার পরিকল্পনা মাত্র। আবেগের বশে আগে পিছে না ভেবেই সেও চলে এসেছে। ফলস্বরূপ এই পরিস্থিতিতে ফেঁসে গেছে। এখন এখন কি করবে সে? খোলা জায়গা হলে রিস্ক নেওয়া যেত, কিন্তু এখানে তো তিন পাশেই দেয়াল। সামনের দরজায় পুলিশ, পালানোরও পথ নেই, গা ঢাকার উপায়ও নেই। এখন ধরা দিতে হবে নতুবা এনকাউন্টার। বুলেট তো গেঁথেই গেছে বুক বা পাঁজরে। এসব ভেবে ঘাড় ঘুরিয়ে তাকালো শীতলের দিকে। অসহায়ত্ব ফুটে উঠল তার চোখের চাহনিতে। শুকনো ঠোঁটজোড়া টেনেও জোর করে হাসি ফুটাতে পারল না। নীল চোখের কোণে জমতে লাগলো নোনা জল। বুকে রক্ত ঝরে যতটা না কাবু করতে পারল, তার চেয়ে আফসোসে বুক পুড়তে লাগলো। তার বাবুইকে এখান থেকে বের করতে পারল না। মুক্ত পাখির ন্যায় বাঁচার সুখটুকু দিতে পারল না। সে না হয় বহুদূরে চলে যাবে, আর কখনো দেশের মাটিতে পাও রাখবে না, চৌধুরী নিবাসের ছায়াও মারাবে না। কিন্তু চঞ্চল পাখিটার এই অবস্থাতে কিভাবে যাবে? তার যে পা উঠবে না, ধাপ এগোবে না, মন সায় দেবে না। নিজের চোখে দেখেছে মেয়েটা উড়ে উড়ে ঘুরে ঘুরে মুক্ত আকাশে শ্বাস ফেলে বাঁচতে অভ্যস্ত। তাকে এমন বন্দি দশায় দেখার কষ্ট কিছুতে সহ্য হচ্ছে না তার। মানতে পারছে না করুণ অবস্থা। সে খুব ভালো করে জানে চৌধুরী বাড়ির কেউই তাকে দুই চোখে সহ্য করতে পারে না, পারার কথাও না যদিও। তবুও ভেবেছিল সিমির নামে স্বামীহারা মহিলাটাকে যেভাবেই হোক আদরের মেয়েটাকে ফিরিয়ে দেবে। সে মায়ের ভালোবাসা খুব একটা পায়নি। মাকে নিয়ে যেসব স্মৃতি জমিয়েছিল সেসব এখন বেশিরভাগই ঝাপসা। পুরো পৃথিবী না জানলেও তার অসহায়ত্ব জানে মাকে ভীষণ ভালোবাসে, ভীষণ মিস করে। অসুস্থতায় মায়ের ছবি বুকে জড়িয়ে ধরে মুখ লুকিয়ে কাঁদে। খুব ভালো করে জানে মাকে ছাড়া থাকার কষ্ট। তাই ভেবেছিল বাবুইকে মা ছাড়া রাখবে না, মায়ের অভাবটুকু বুঝতে দেবে না। কিন্তু হায় আফসোস, হায় নিয়তি, এবারও গোহারান হেরে গেল। ঠিক যেভাবে হেরেছিল সেদিন হসপিটালে শুদ্ধর কবুল বলা একটা মাত্র শব্দের মাধ্যমে। তবে এর মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য রয়েছে। পার্থক্যটুকু হচ্ছে, সেদিন ভালোবাসার মানুষটাকে চিরতরে হারিয়েছিল, আর আজ ভালোবাসার মানুষটাকে বাঁচাতে প্রাণ হারাচ্ছে। যদিও বুঝ হওয়ার পর থেকে প্রাণের মায়া খুব একটা করা হয়নি। ওসব মায়া টায়া থাকলে অনেক আগেই সুন্দর স্বাভাবিক জীবন নিয়ে ভাবত, পরিবার থাকত। কিন্তু আগে কেন জানি ইচ্ছেই হয়নি। দুর্ভাগা কপালে এখন যা ভাবছে জীবন তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিচ্ছে। যেখানে ফেরার পথ নেই, যা চায় যেভাবে চায় তা পাওয়ার নিশ্চয়তা নেই, সে অবস্থানে এসে বড্ড আফসোস হচ্ছে। এদিকে আকস্মিক ঘটনায় শীতলও হতবম্ব। একই জায়গায় অনড় হয়ে থরথর করে কাঁপছে। তার দৃষ্টি স্থির ইয়াসিরের হাত গলিয়ে আসা লাল রক্তের দিকে। কদিন আগেও পরিস্থিতির চাপে হাতে ছুরি ধরলেও এখন কারো রক্ত দেখতে পারে না। প্রথমে ভাইয়ের রক্তে হাত রাঙালো, বাবার রক্তে হাত ভিজল, এখন চরম ঘৃণা করা মানুষটাও একই পথের প্রতীক। সবাই কেন তার সামনে এই রূপে আসে?
শেষ যাত্রার সাক্ষী তাকেই কেন করে? আর কত সহ্য করা যায়? সে তো মানুষ, তারও ধৈর্য শক্তি আছে। সে আর পারছে না দেখতে, পারছে না সহ্য করতে। শীতল আর দাঁড়িয়ে থাকতে পারল না, তার হাঁটুর জোর কমে এলো। রক্তের দিকে তাকাতেই হাত পা অবশ হয়ে এলো। আঙুলের ডগাগুলো ঝিনঝিন করতে করতে অসাড় হয়ে গেল। চারপাশটা কেমন আচমকা থমকে গেল। মনে হলো বুকটাকেও লোহার শিকল দিয়ে চেপে ধরেছে। গলার কাছে কি একটা দলা পাকিয়ে আছে। দরদর করে ঘামতে লাগলো সে। ইয়াসিরও বুঝল শীতলের অবস্থা। মুখে যতই বড় বড় কথা বলুক, নিজেকে শক্ত দেখাক, আসলে তার বাবুই পাখিটা বড্ড বেশি নাজুক। যতই ঘৃণা করুক, চোখের সামনে এনকাউন্টার সহ্য করতে পারবে না। শীতলের কথা ভেবে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করল ইয়াসির। ঠোঁটের কোণে হাসি এঁটে ইশারায় অভয় দিল, কিচ্ছু হয়নি। তার জন্য শীতলের চোখে ছিটে ফোটা মায়া দেখে ভালোও লাগলো। আজকাল দুই একটা কথা তার মস্তিষ্কে বাড়ি খায়। বিশাল এই পৃথিবীতে সে একা। মা নেই, বাপ নেই, আদরের ভাই বোন কেউ নেই। মৃত্যু যখন তাকে জাপটে ধরবে, তখন কি পানি দেওয়ার কেউ থাকবে? তার জন্য কেউ কাঁদবে? কবরের মাটি কি জুটবে? নাকি তাও জুটবে না? জীবনের এই পর্যায়ে এসে বিবেক জানান দিল, কবরের মাটি পাওয়া সৌভাগ্যের ব্যাপার, কিন্তু কিছু করার নেই তার। পোড়া জীবনের রূপরেখা অপ্রাপ্তির রূপকাঠি দিয়েই লেখা। কত যত্ন করে সাজানো তার জীবনী। তাছাড়া সময় প্রায় ফুরিয়ে এসেছে। নিঃশ্বাসটাও ফুরাতে যাচ্ছে। এত সব প্রাপ্তি অপ্রাপ্তি দিয়ে আর কি হবে? সে জোরে জোরে শ্বাস টেনে পুলিশ দেখে একটু পিছিয়ে শীতলকে আড়াল করে দাঁড়ালো, তবে পারল না দাঁড়িয়ে থাকতে। ধপ করে বসে পুলিশকে উদ্দেশ্য করে বলল, ওর সামনে না প্লিজ। কেন কেন? ওর সামনে মারলে কি হবে? আচ্ছা, চৌধুরীর বউ তোর কে লাগে? রক্ষিতা নাকি? এইটুকু মেয়ে দুই দুটো দামড়াকে কন্ট্রোল করে? মুখ সামলে অফিসার। কেন? তুই বলার কে? এ কথা বলে অফিসার ইয়াসিরকে কপাল বরাবর শ্যুট করল। আচমকা শরীরে ঝাঁকুনি খেয়ে নিভু নিভু চোখে একবার তাকিয়ে চোখ বন্ধ করে নিল ইয়াসির। কিন্তু চোখ বন্ধ করেও লাভের লাভ হলো না। ভাঙার স্বপ্ন কোনোভাবেই জোড়া লাগলো না। শীতলের মুখখানাও দেখতে পেল না। দুই হাতে শক্ত করে মাথা চেপে ধরে এপাশ ওপাশ করেও স্বপ্নের ঘোরে ঢুকতে পারল না। ব্যর্থ হয়ে মুখের উপর থেকে হাত সরিয়ে খ্যাপা দৃষ্টিতে তাকালো পাশে দাঁড়ানো ছেলেটার দিকে। ছেলেটার নাম ক্যাসপিয়ান, তবে ছোট করে তাকে পিয়ান ডাকে। বুরাকের পর পিয়ানকেই তার সহকারীর পদে নিযুক্ত করা হয়েছে। যদিও আগের মতো রিক্সি কাজ আর করে না ইয়াসির, তবে যে জগতের মাফিয়া চাইলেও মুছে ফেলা যায় না। দলের কিছু ছেলেপুলে এখনও তার সঙ্গে আছে। কেউ কেউ ভালো থাকার জন্য দেশ দেশান্তর পাড়ি জমিয়েছে। বুরাকের মৃত্যুর পর শুদ্ধ শীতলের বিয়ে, দলের পার্টিদের প্রতারণা, সব মিলিয়ে চারদিক থেকে কোণঠাসা হয়ে গিয়েছিল। এসবের সঙ্গে যুক্ত হয়েছে পুলিশের এনকাউন্টারের ঘোষণা। দুবাই পুলিশ জানিয়েছে, তাকে জ্যান্ত গ্রেফতার করতে না পারলে যেন সরাসরি এনকাউন্টার করে। ওর মতো মাফিয়া বেঁচে থাকা মানে বিপদ। তারপর একের পর এক ওর কাজের যেসব তথ্য বের হচ্ছে, তাতে পিলে চমকে যাওয়ার মতো অবস্থা। আর ইয়াসিরের দলের মধ্যে পিয়ানের সঙ্গে বুরাকের ভালো সম্পর্ক ছিল। বুরাক যেদিন অ্যাক্সিডেন্ট করেছিল, সেদিন বের হওয়ার আগেও পিয়ানকে ইয়াসিরের সঙ্গে রেখেছিল। সাবধানও করেছিল চোখ কান খুলে চলতে। বুরাক ছেলেটা কেন জানি খুব খেয়াল রাখত ইয়াসিরের। প্রথম প্রথম পিয়ানো বিরক্ত হতো, পরে সঙ্গে থেকে থেকে ইয়াসিরকে চিনেছে। যদিও এখনকার ইয়াসির আর আগের ইয়াসিরের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আগের ইয়াসির ছিল যেই তার মতের অমিল দেখাবে সেই শেষ। বেশি কথাও বলতো না। একবার এক ছেলেকে শ্যুট করেছিল, তার ইশারা বুঝতে পারেনি তাই।
বাংলাদেশে পুলিশ হন্য হয়ে তাকে খুঁজছে দেখে গা ঢাকা দিয়েছিল। সঙ্গে সঙ্গী বুরাকের লাশটা অবধি দাফন করতে পারেনি সে। পুলিশের তাড়া খেয়ে পালাতে হয়েছিল। পরে শুদ্ধ সায়ন রুবাব এসে দাফনের কাজ সম্পন্ন করেছিল। তাদের খবরটা দিয়েছিল আজম। তাদের কাজে ইয়াসির মুখে কখনো কৃতজ্ঞতা প্রকাশ না করলেও কৃতজ্ঞ সে। সে এটাও ভেবেছিল চৌধুরীদের আর মুখোমুখি হবে না, তার কারণে কোনো অশান্তি হতে দেবে না। কিন্তু এরই মধ্যে ঘটল শীতলের ঘটনা। শুদ্ধর থেকে শীতল দূরে সরে গেল। স্বর্ণসায়নের অবস্থাও করুণ। সবাই বলে ইয়াসির অভিশাপ। ইয়াসির ভাঙতেই জানে, কিন্তু অভিশাপ সরে যাওয়ার পরও কেন তাদের এই দুর্গতি? কেন শুদ্ধর থেকে শীতল সরল? তাকে হারিয়ে দিয়ে তো ঠিকই দুজন এক হলো। নিয়তি, সবই নিয়তি। আর শীতল যে কনককে মেরেছে এ কথা শুনে সে পাগলের মতো হেসেছিল। একা একা বিড়বিড় করে বলেছিল, আগেই বলেছিলাম, তুমি যা দেখাও সেটা তুমি নও বাবুই। তুমি শুদ্ধর মতোই ভীষণ ধুরন্ধর। অবশ্য চালাকদের সঙ্গে থাকলে বোকারাও যে বোকা থাকে না। আলাদা করে কৌশল শিখাতে হয় না। তবে তোমরা যখন যা করো কেন জানি তাই হয় পূর্ণ, আর আমি যা করি সেটাতেই শূন্য। নাও, সব মিলিয়ে তোমাদের জয়। শুধু মাঝখান থেকে হতভাগা আমিটা জঘন্যভাবে ফেঁসে গেছি। এমনভাবে ফেঁসেছি না, তোমায় নিজের করতেও পারছি না, এত কিছুর পরও ছাড়তেও পারছি না। পুলিশের কারণে বাইরে যেতে পারছিল না ইয়াসির। তার উপর শুনেছে শীতলও জেলে। আর সুন্দরী মেয়ের জন্য জেল হচ্ছে আরেকটা নরক। পুলিশটা হচ্ছে সেখানকার নারী খাদক। যদিও এসব জানে বলেই শুদ্ধ শীতলকে স্পেশাল ট্রিটে রাখার আবদার করছিল, কিন্তু মঞ্জুর করেনি আদালত। বিচারকের মতো আইন সকলের জন্য সমান। ওদিকে রবিরা আক্রোশ মিটাতে লোক দিয়ে আন্দোলনে নেমেছে। চৌধুরী বাড়ির মেয়ে বলে যেন ছাড় না পায়, টাকার দাপটে যেন শাস্তি কম না হয়। খুন তো খুনি, খুনের দায়ে যেন তাকে ফাঁসিতে ঝুলানো হয়। মিডিয়াও চৌধুরী বাড়ি নিয়ে নানান কটূক্তি করে যাচ্ছে, আর এই সবটা একা হাতে সামাল দিচ্ছে শুদ্ধ। সেও দেখে যাচ্ছে শুদ্ধর দম। বলতেই হবে ছেলেটার দম আছে। এরই মধ্যে শাহাদাত চৌধুরীও মারা গেলেন। বর্তমানে বাড়ির অবস্থা আরও করুণ। এই কঠিন পরিস্থিতিতে শুদ্ধ আরেকটা ধাক্কা খাবে, বিশাল ধাক্কা। এই ধাক্কা কিভাবে সামাল দেবে এটাই দেখার বিষয়। এসব নিয়ে ভাবতে ভাবতে টানা 3 দিন ধরে ইয়াসিরের খাওয়া নেই, ঘুম নেই। সে নিজের ফ্ল্যাটে একটু ঘুমের জন্য ছটফট করে যাচ্ছিল, কিন্তু কিছুতেই ঘুমাতে পারছিল না। পরে পিয়ান খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে ঘুমাতে সাহায্য করেছিল। ওষুধের প্রভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছিল সে, আর ঘুমের মাঝে এতক্ষণ যা হচ্ছিল স্বপ্নে দেখছিল। কথায় বলে মানুষ নাকি কল্পনা বিলাসী, কল্পনায় তারা বেশি সুখী। একজন মানুষ যার কথা বেশি ভাবে তাকে নিয়ে বেশি চিন্তা করে। মস্তিষ্ক সেটা লক করে ফেলে এবং স্বপ্নে তাকে দেখে। তার সঙ্গেও এটাই হচ্ছিল। এমন অবান্তর স্বপ্ন দেখে উঠে দাঁড়িয়ে ঘামে ভেজা মুখ মুছল। তারপর ফ্রেশ হয়ে এসে পিয়ানকে নিয়ে বেরিয়ে গেল। শারাফাত চৌধুরী হতবম্ব হয়ে ছেলের দিকে তাকিয়ে আছেন। উনি বুঝে উঠতে পারছেন না শুদ্ধ হঠাৎ ঘুঙুর কিনল কেন। ঘুঙুর দিয়ে কি করবে সে? বাবাকে হতবাক দৃষ্টিতে তাকাতে দেখে শুদ্ধ নিস্পৃহ ভঙ্গিতে ঘুঙুরের দাম মিটিয়ে দোকান থেকে বেরিয়ে এলো। ইশারায় বাবাকে গাড়িতে বসতে বলে নিজেও ড্রাইভিং সিটে বসল। শারাফাত চৌধুরী পাশের সিটে বসে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলেন, ঘুঙুর দিয়ে কি করবে? তোমার ধার করা ছেলেকে পড়াবো। ইয়াসির, কি করেছে ও? বলবো না। পারলে নিজে খোঁজ নিয়ে জেনে নাও। শুদ্ধ, বিহেভ ইয়োরসেলফ। কি করেছে ইয়াসির? কয়েক মিনিট কোনো জবাব দিল না শুদ্ধ।
চোয়াল শক্ত করে গাড়ির হুইল ঘোরাতে লাগলো। ঘাড়তারা ছেলের মুখভঙ্গি দেখে কিছু বললেন না তিনি, তবে উসখুস করতে লাগলেন। বাবার অবস্থা বুঝে কয়েক মিনিট পর শুদ্ধই জবাব ছুড়ল, ইয়াসির একটু বেশি লাফাচ্ছে, অথচ কাজের কাজ কিছুই হচ্ছে না। ঘুঙুর পরিয়ে দিই, যাতে ঘটে বুদ্ধি না থাকলেও শব্দের জোরে অন্তত মানুষের মনোযোগ পায়। ঘুরে ঘুরে সবাই ওর দিকে তাকায়। সে কিন্তু তোমার বড় ভাই হয়। তার পরিচয় সে শুধু তোমার ছেলে, আমার কেউ না। সম্মান পেতে গেলে আগে সম্মান দিতে হয়। আমি তাকেই সম্মান করি যে সম্মানের যোগ্য। এসব জ্ঞান আমাকে না দিয়ে তাকে বোঝাও, আমাদের মাঝে যেন না আসে। শুধু তোমার জন্য বারবার বেঁচে যাচ্ছে। সোমবারে শীতলের শুনানি আছে, এর আগে ওকে থামতে বলো। ওর জন্য যদি আমি আমার ওয়াইফের সঙ্গে দেখা করতে না পারি, আমি কিন্তু কাউকে পরোয়া করব না। ছেলের কথা শুনে শারাফাত চৌধুরী সিটে হেলান দিয়ে চোখ জোড়া বন্ধ করে নিলেন। এদের থামাবে কিভাবে উনি? ছোট হলে কান মলে না হয় ঝগড়া থামাতো, কিন্তু এরা যা শুরু করেছে কিছু বলার ভাষাও খুঁজে পান না তিনি। যেমন একরোখা ইয়াসির, তেমনি ঘাড়তেরা শুদ্ধ। ছেলেটাকে কত করে বোঝালেন পরিস্থিতি খারাপ, এখন যেন কোনো পাগলামি না করে। এখন যা হবে সব শীতলের উপর গিয়ে পড়বে। ছেলেটা শুনলই না, বরং আরেকটা বোকামি করে এসেছে। গতদিন যে বিচারক শীতলকে স্পেশাল ট্রিটে রাখার আবেদন গ্রহণ করেনি, তাকে থ্রেট দিয়ে এসেছে। সেই বিচারক শীতলকে কারো সঙ্গে দেখা না করার আদেশ দিয়েছেন। আর এতেই শুদ্ধ রাগের পারদ দ্বিগুণ বেড়েছে। এর হেস্তনেস্ত করেই ছাড়বে সে। শুদ্ধ হঠাৎ এক সাইডে গাড়ি পার্ক করে শারাফাত চৌধুরীকে বলল ইয়াসিরের নাম্বারে কল করতে। 3বারের বেলায় রিসিভ করতেই শুদ্ধ ফোনটা নিয়ে বলল, কোথায় তুই? তুই আসবি নাকি আমি যাব তোর কাছে? শুদ্ধর কণ্ঠস্বর চিনে ইয়াসির ভ্রু কুঁচকে ফোনের দিকে একবার তাকিয়ে রুক্ষস্বরে জবাব দিল, আমাকে কি প্রয়োজন? আমি বিন বাজাবো আর তুই নাচবি। তোর নাচ দেখার জন্য ডাকছি। ইয়াসির বিরক্তসূচক শব্দ করল। সব সময় এভাবেই কথা বলে এই ছেলে। এখন যদি সে গালি দেয় তাহলে তার দোষ হয়ে যাবে। বরং সে রাগল না, দাঁতে দাঁত চেপে জবাব দিল, দেখ শুদ্ধ, মন মেজাজ খুব খারাপ, মাথা খারাপ করবি না, চুপ যা। শুদ্ধরও কথা বাড়ানোর রুচি নেই, তাই সে মেন পয়েন্টে এলো। হিসিয়ে বলল, আমার বউ খুনি হোক, ডাকাত হোক, জেল হোক কিংবা ফাঁসি হোক, আমি বুঝে নেব। তুই এসবে জড়াবি না। না মানে না। যদিও তোর শিক্ষা অন্যের বইয়ের পেছনে কুকুরের মতো লেগে থাকা, আর আমার শিক্ষা কুকুরকে মুগুর দেওয়া। দোয়া কর কাল যেন আমি আমার বইয়ের সঙ্গে দেখা করতে পারি, কথা বলতে পারি। নয়তো কালই তোর ফাত্রামির মাসুল তোকে দিয়ে উঠাবো। এইটুকু বলে কল কাটতেই তার ফোনে কল এলো। আজমের কল রিসিভ করে মন দিয়ে পুরো কথা শুনল। তারপর শারাফাত চৌধুরীকে বাড়িতে পৌঁছে দিয়ে কাঁচা চিকন কঞ্চি হাতে গেল আজমের বলা লোকেশনে। রবির ছেলেপুলেদেরকে পটিয়ে ডাল পরোটা খাইয়ে জায়গা মতো নিয়ে গেছে আজম। যদিও সে নিয়ে যেতে বলেছে। কেন নিয়ে গেছে? ওই যে সেদিনের গানের পারিশ্রমিক দিতে হবে না। এত সুন্দর গান গাইল, কিছু না দিলে হয়? কথা ভেবে শুদ্ধ প্রতিধাপ ফেলতে ফেলতে গানের সেই লাইনগুলো মনে করার চেষ্টা করল। হাতের কঞ্চির দিকে তাকিয়ে ভেবে নিল, এটা দিয়েই তাদের কোমরে ঢেউ উঠাবে। না না, ভুল হয়ে গেল। বকেয়া পারিশ্রমিক দেবে। আর গানের লিরিক্সগুলো তো এমনটাই ছিল। বাংলা সিনেমায় নাকি ধুম পড়েছে। আহামরি সুন্দরী এক নায়িকা এসেছে। কোমরের দোলায় নাকি সাগরেরই ঢেউ। দেখেছিস নাকি ওরে তোদের মাঝে কেউ? চল যাই বাংলা সিনেমা দেখি। সিনেমারই নাম নাকি পরাণ পাখি।